মাঝ আটলান্টিকে একটা একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। মার্কিন স্পেশাল ফোর্স মানে বিশেষ বাহিনী হেলিকপ্টার থেকে নেমে একটা তেল ট্যাঙ্কার আটক করেছে, আর সেই ট্যাঙ্কারের গায়ে আঁকা ছিল রাশিয়ার পতাকা। এই এক ঘটনাতেই আমেরিকা আর রাশিয়ার মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যা মানে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। এই পুরো বিষয়টা বোঝার জন্য আমরা বেশ কিছু গভীর বিশ্লেষণাত্মক ভিডিও রিপোর্ট ঘেঁটে দেখেছি, আর যা বেরিয়ে এসেছে তা অবাক করার মতো। অবশ্যই। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু শুধু ঘটনাটা বলা নয়, আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটেছিল, কেন আমেরিকা এত বড় একটা ঝুঁকি নিল। ঠিক, একটা সামান্য তেল ট্যাঙ্কারের জন্য দুটো পারমাণবিক শক্তিধর দেশ প্রায় মুখোমুখি। এর পেছনের কারণটা জানা খুব জরুরি। একদম। চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। চলুন। গল্পের শুরুটা বেশ সাদামাটা, একটা পুরনো জংধরা ট্যাঙ্কার, নাম তার বেলা-1। আচ্ছা। জাহাজটা ইরান থেকে যাত্রা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার দিকে তেল নিয়ে যাওয়া। এখন ইরান আর ভেনেজুয়েলা দুটো দেশের উপরেই তো মার্কিন নিষেধাজ্ঞা আছে। তার মানে যাত্রাটা শুরু থেকেই ছিল বেআইনি আর ঝুঁকিপূর্ণ। ঠিক। তো জাহাজটা যখন ক্যারিবিয়ান সাগরের কাছাকাছি আসে, তখন মার্কিন কোস্টগার্ড সেটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জাহাজটা খুব চালাকির সাথে পালিয়ে যায়। একটা পুরনো ট্যাঙ্কার মার্কিন কোস্টগার্ডের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, আর তারপর আটলান্টিকের গভীরে গিয়ে হারিয়ে গেল। এখানেই তো রহস্যটা ঘনীভূত হতে শুরু করে। একটা জাহাজ কি স্রেফ হাওয়া হয়ে যেতে পারে? এখানে শ্যাডো ফ্লিট বা ডার্ক ফ্লিটের ধারণাটা চলে আসে, তাই না? এটা কোনো ভূতের জাহাজের গল্প নয়। না, একদমই নয়। এটা আসলে একটা বিশাল লুকোচুরি জগৎ। ঠিক, যে দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আছে, যেমন ধরুন ইরান বা ভেনেজুয়েলা, তারা তো সরাসরি তেল বিক্রি করতে পারে না, তাই তারা এই ধরনের জাহাজের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। মানে একটা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের মতো। এক কথায়, হ্যাঁ। এই জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন রাখে। এদের কোনো ঠিকঠিকানা নেই। এরা নিজেদের ট্রান্সপন্ডার, যা দিয়ে জাহাজের অবস্থান ট্র্যাক করা হয়। একদম, সেই ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। এরা স্বাভাবিক শিপিং রুট এড়িয়ে চলে আর বিশ্বের চোখে ধুলো দিয়ে কালোবাজারে তেল বিক্রি করে। আর বেলা-1 ঠিক এই কাজটাই করেছিল। ঠিক তাই। কোস্টগার্ডের তাড়া খেয়ে মাঝ সমুদ্রে গিয়ে সে নিজেকে পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করে। ব্যাপারটা ভাবুন একবার। মাঝ সমুদ্রে জাহাজের গায়ে রং করছে? হ্যাঁ, জাহাজের নাবিকেরা গায়ে রং লাগাচ্ছে, জাহাজের আসল নাম বেলা-1 মুছে ফেলে নতুন নাম মেরিনেরা লিখছে। অবিশ্বাস্য। আর সবচেয়ে বড় নাটকীয়তা হল, জাহাজের গায়ে এঁকে দেওয়া হল রাশিয়ার বিশাল তেরঙ্গা পতাকা। রাতারাতি ইরানের তেলবাহী একটি বেনামি জাহাজ হয়ে গেল রাশিয়ার পতাকাবাহী মেরিনেরা। সিনেমার মতো লাগছে শুনতে। কিন্তু রাশিয়ার পতাকা লাগালেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না। এরপর আমেরিকা কি করল? তারা কি পিছু হটে গেল? একেবারেই না। আর এখানেই আমেরিকার আসল উদ্দেশ্যটা পরিষ্কার হতে শুরু করে। তারা জাহাজটার পিছু ছাড়েনি। আচ্ছা। পেন্টাগন থেকে সবুজ সংকেত পাওয়ার পর মার্কিন বিশেষ বাহিনী, মানে তাদের সবচেয়ে দক্ষ ইউনিটগুলোর একটি, ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট, যাদেরকে নাইট স্টকার্স নামেও ডাকা হয়। হ্যাঁ, সেই নাইট স্টকার্সদের এই অভিযানের দায়িত্ব দেওয়া হয়। শোনা যায় ব্রিটেনের গোয়েন্দা সংস্থাও স্যাটেলাইটের মাধ্যমে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে সাহায্য করছিল। তার মানে এটা শুধু একটা কোস্টগার্ডের অভিযান ছিল না, এটা ছিল একটা পুরো দস্তুর সামরিক প্রস্তুতি। একদম। তার মানে আমেরিকা রাশিয়ার পতাকাবাহী একটি জাহাজকে আটকের জন্য সামরিক বাহিনী নামিয়ে দিল। রাশিয়া কি কিছুই বলেনি? তাদের প্রতিক্রিয়া কি ছিল? রাশিয়া সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানায়। তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে মেরিনারা একটি রাশিয়ান পতাকাবাহী জাহাজ এবং আমেরিকাকে এর পিছু ধাওয়া করা থেকে বিরত থাকতে বলে। শুধু মুখের কথায়? না না, শুধু মুখের কথায় তারা থেমে থাকেনি। মস্কো থেকে নির্দেশ আসার পর ওই এলাকায় বেশ কয়েকটি রাশিয়ান যুদ্ধজাহাজ পাঠানো হয়। এমনকি কিছু রিপোর্টে বলা হয়েছে তাদের মধ্যে একটি পারমাণবিক সাবমেরিনও ছিল। পারমাণবিক সাবমেরিন? একটা তেল ট্যাঙ্কারের জন্যে? হ্যাঁ, পরিস্থিতি মুহূর্তের মধ্যে বিস্ফোরণমুখ হয়ে ওঠে। একদিকে মার্কিন বিশেষ বাহিনী, অন্যদিকে পারমাণবিক সাবমেরিন সহ রাশিয়ার নৌবহর, মাঝখানে একটা তেল ট্যাঙ্কার। তার মানে রাশিয়াও বিষয়টাকে খুব গুরুত্বের সাথেই নিয়েছিল। হ্যাঁ,
কিন্তু এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ সামরিক পার্থক্য বুঝতে হবে। রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কিন্তু ট্যাঙ্কারটিকে এসকর্ট করছিল না, ও এসকর্ট করছিল না, তাহলে তারা করছিল শ্যাডোয়িং। এসকর্ট আর শ্যাডোয়িং এর মধ্যে পার্থক্যটা কি? দেখুন, এসকর্ট করার অর্থ হল কোনো জাহাজকে সুরক্ষা দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। তখন ট্যাঙ্কারের ওপর আক্রমণ মানে সরাসরি রাশিয়ার ওপর আক্রমণ, তাতে যুদ্ধ বেঁধে যেতে পারত। আচ্ছা, বুঝলাম। কিন্তু শ্যাডোয়িং মানে হল কিছুটা দূর থেকে নজর রাখা, নিজের উপস্থিতি জাহির করা। এর মাধ্যমে রাশিয়া আমেরিকাকে একটা বার্তা দিচ্ছিল যে আমরা এখানে আছি এবং সব দেখছি, বেশি বাড়াবাড়ি করো না। মানে এটা একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা ছিল। ঠিক তাই। রাশিয়া হয়তো ভেবেছিল তাদের নৌবহরের উপস্থিতি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করার জন্য যথেষ্ট হবে। কিন্তু সেই চাপেও তো কাজ হয়নি। না, হয়নি। আমেরিকা রাশিয়ার যুদ্ধজাহাজগুলোর উপস্থিতিকে একরকম উপেক্ষা করে এগিয়ে গেল। হেলিকপ্টার থেকে নাইট স্টকার্সের কমান্ডোরা জাহাজের ডেকে নেমে আসে এবং কয়েক মিনিটের মধ্যেই জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আর এই ঘটনার পরেই তো আসল আইনি লড়াইটা শুরু হয়, তাই না? একদম। কারণ আন্তর্জাতিক জলসীমায় একটি সার্বভৌম দেশের পতাকাবাহী জাহাজ আটক করা তো সাধারণ ঘটনা নয়। এটা কি আদৌ আইনসম্মত? টা লুকিয়ে আছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন, যা UNCLOS নামে পরিচিত। সেই অনুযায়ী আন্তর্জাতিক জলসীমা একটি জাহাজের উপর শুধুমাত্র সেই দেশেরই আইনত অধিকার থাকে যার পতাকা ওই জাহাজে লাগানো। একে ফ্ল্যাগ স্টেট জুরিসডিকশন বলে, তাই তো? হ্যাঁ, এই নিয়ম অনুযায়ী ম্যারিনেরার ওপর রাশিয়ার সম্পূর্ণ অধিকার ছিল। অন্য কোনো দেশ তাকে আটকাতে পারে না। তাই রাশিয়ার দিক থেকে দেখলে আমেরিকার এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি। মানে এক ধরনের রাষ্ট্রীয় জলদস্যুতা। রাশিয়া ঠিক এই শব্দটাই ব্যবহার করেছে, স্টেট স্পন্সার্ড পাইরেসি। কিন্তু আমেরিকা তো নিশ্চয়ই কোনো আইনি যুক্তি ছাড়া এত বড় একটা কাজ করবে না। তাদের পক্ষ থেকে কি বলা হলো? আমেরিকার যুক্তিটা বেশ চতুর। প্রথমত, তারা বলেছে যে তাদের কাছে একটি মার্কিন ফেডারেল আদালতের ওয়ারেন্ট ছিল। কিন্তু তাদের মূল যুক্তিটা আরও গভীর। সেটা কি? আমেরিকা বলছে তারা ম্যারিনেরা নামের কোনো রাশিয়ান জাহাজকে আটক করেনি। আটক করেনি? তাহলে কাকে আটকালো? জাহাজ তো একটাই। তারা আটক করেছে বেলা 1 নামের একটি স্টেটলেস বা রাষ্ট্রবিহীন জাহাজকে। এটা কিভাবে সম্ভব? আমেরিকার আইনজীবীদের মতে জাহাজটি যখন প্রথমবার আইন ভাঙে, অর্থাৎ মার্কিন কোস্ট গার্ডের কাছ থেকে পালাতে শুরু করে, তখন তার গায়ে কোনো দেশের পতাকা ছিল না। আচ্ছা। সেই মুহূর্তে সেটি ছিল একটি রাষ্ট্রবিহীন জাহাজ। আর আন্তর্জাতিক আইন অনুযায়ী জলদস্যুতা, দাস ব্যাপার বা কোনো রাষ্ট্রবিহীন জাহাজকে যে কোনো দেশ আটক করতে পারে। আমেরিকা বলছে বেলা 1 নিজেকে বাঁচানোর জন্য পরে প্রতারণার আশ্রয় নিয়ে রাশিয়ার পতাকা লাগিয়েছে। তার মানে পতাকাটা আইনত সিদ্ধ নয়? তাদের মতে হ্যাঁ, সুতরাং তারা একটি রাষ্ট্রবিহীন জাহাজকেই আটক করেছে। বাহ, এটা তো আইনের এক অবিশ্বাস্য ব্যাখ্যা। একদিকে রাশিয়া বলছে এটা তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত, আর অন্যদিকে আমেরিকা বলছে তারা একটা রাষ্ট্রবিহীন জাহাজ আটক করেছে যে কিনা রাশিয়ার পতাকা চুরি করে ব্যবহার করছিল। ঠিক, তার মানে এটা আইনের লড়াইয়ের চেয়েও বেশি কিছু। যা আমাদের আলোচনার মূল প্রশ্নে ফিরে নিয়ে আসে, কেন আমেরিকা এত বড় ঝুঁকি নিয়ে এই কাজটি করল? এর আসল ভূরাজনৈতিক উদ্দেশ্য কী ছিল? ঠিক, এই ঘটনার পেছনে আমেরিকার বেশ কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। এটা ছিল একটা জেসিনভাবে সাজানো ভূরাজনৈতিক দাবার চাল। এর মাধ্যমে আমেরিকা একঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছে। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট বার্তাটি ছিল রাশিয়ার জন্য, তাই না? একদম। বার্তাটা হল আমেরিকার সামরিক শক্তির প্রদর্শন। আমেরিকা দেখতে চেয়েছিল রাশিয়ার ধৈর্যের সীমা বা এসকেলেশন থ্রেশহোল্ড কতটা। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া কি আটলান্টিকের বুকে আমেরিকার সাথে আরেকটা সংঘাতে জড়াবে? এটাই ছিল প্রশ্ন। আমেরিকা রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের উপস্থিতিকে পাত্তা না দিয়ে জাহাজটি আটক করে দেখিয়ে দিল যে তারা রাশিয়ার ব্লাফ ধরতে পেরেছে। পুতিন শেষ পর্যন্ত পিছিয়ে গেলেন। এতে বিশ্বমঞ্চে পুতিনের যে শক্তিশালী ভাবমূর্তি, তাতে একটা বড় ধাক্কা লাগল। একটা বড় ধরনের লস অফ ফেস। ঠিক তাই। বেশ, তাহলে রাশিয়াকে একটা শিক্ষা দেওয়া হলো। কিন্তু আমার মনে হয় এর প্রভাব শুধু রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই ঘটনার মাধ্যমে কি অন্য কোনো বড় শক্তিকেও বার্তা দেওয়া হয়েছে? অবশ্যই। দ্বিতীয় এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ বার্তাটি ছিল চীনের জন্য। চীনের জন্য? কিভাবে? দেখুন,
চীনের অর্থনীতিও কিন্তু ইরানের মতো দেশ থেকে আসা এই শ্যাডো ফ্লিটের সস্তা তেলের উপর অনেকাংশে নির্ভরশীল। আমেরিকা এই অভিযানের মাধ্যমে চীনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তারা চাইলে যে কোনো মুহূর্তে চীনের এই অর্থনৈতিক লাইফলাইন কেটে দিতে পারে। এটা তো একটা বিশাল বার্তা। অবশ্যই। ভাবুন, চীনের উপকূল থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকাই অভিযান চালাচ্ছে। এর মাধ্যমে আমেরিকা আরও একটা বিষয় স্পষ্ট করে দিল। সেটা কি? যদিও কাগজে কলমে যুদ্ধজাহাজের সংখ্যায় চীন হয়তো আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু গভীর সমুদ্রে নিজের দেশ থেকে বহু দূরে গিয়ে জটিল সামরিক অভিযান চালানোর ক্ষমতা, যাকে বলে ট্রু ব্লু ওয়াটার নেভি, সেই ক্ষমতায় আমেরিকা অপ্রতিদ্বন্দ্বী। একদম। তাইওয়ানের মতো ইস্যুতে চীনকে সবসময় এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে। এই বার্তাটি বেইজিং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার মনে হয়। এটা পরিষ্কার যে রাশিয়া আর চীনকে একটা বড় বার্তা দেওয়া হলো, কিন্তু এর বাইরেও তো প্রভাব আছে। এই ঘটনাটা কি বাকি বিশ্বের জন্য কোনো সতর্ক বার্তা ছিল? হ্যাঁ, তৃতীয় বার্তাটি ছিল গোটা বিশ্বের জন্য। আমেরিকা বুঝিয়ে দিল যে তাদের নিষেধাজ্ঞা শুধু কাগজে লেখা কিছু নিয়ম নয়। বিশ্বের যে কোনো প্রান্তে সেই নিষেধাজ্ঞা বলবৎ করার মতো ক্ষমতা ও রাজনৈতিক ইচ্ছা দুটোই তাদের আছে। ঠিক, এই বার্তাটি সেই সব দেশের জন্য যারা আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে চলার চেষ্টা করে। শুধু তাই নয়, যাহাদের বীমা সংস্থা, বিভিন্ন দেশের বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং কোম্পানি, সবার জন্য এটি একটি বড় সতর্কবার্তা। তার মানে এই ঘটনার পর রাশিয়ার পতাকাবাহী কোনো জাহাজের সাথে ব্যবসা করার ঝুঁকি বহুগুণে বেড়ে গেল। নিঃসন্দেহে। আমরা তো আন্তর্জাতিক প্রভাব নিয়ে কথা বললাম, কিন্তু আমেরিকার মতো দেশে এমন বড় ঘটনার একটা অভ্যন্তরীণ রাজনৈতিক দিকও তো থাকে। ঠিক ধরেছেন। চতুর্থ এবং শেষ বার্তাটি ছিল আমেরিকার অভ্যন্তরীণ দর্শকদের জন্য। তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের জনগণকে দেখালেন যে তিনি কোনো নতুন যুদ্ধ না বাঁধিয়েও আমেরিকার শক্তি প্রদর্শন করতে পারেন এবং আমেরিকার স্বার্থ রক্ষা করতে পারেন। মানে তার আমেরিকা ফার্স্ট নীতির একটি বাস্তব উদাহরণ। হ্যাঁ, এর মাধ্যমে তিনি তার রাজনৈতিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করার একটি সুযোগ পেয়েছেন। তাহলে সব মিলিয়ে যদি দেখি, একটা সাধারণ তেল ট্যাঙ্কারকে ধাওয়া করার ঘটনা আসলে একটা শ্বাসরুদ্ধকর অভিযান, যার পেছনে ছিল এক জটিল আইনি মারপ্যাচ এবং তার চেয়েও গভীর এক ভূ রাজনৈতিক দাবার চাল। একদম। সহজ কথায়, আমেরিকা এক তীরে ৩-৪টে পাখি মেরেছে। রাশিয়াকে তাদের সামরিক সীমাবদ্ধতা দেখিয়েছে, চীনের অর্থনৈতিক লাইফলাইনে আঘাত করার ক্ষমতা প্রদর্শন করেছে, সারা বিশ্বকে মার্কিন নিষেধাজ্ঞার পরিধি বুঝিয়েছে এবং দেশের ভেতরেও নিজের শক্তি জাহির করেছে। একদম ঠিক বলেছেন। তবে এই ঘটনাটি আমাদের ভাবনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। কি সেই প্রশ্ন? এই অভিযানের মাধ্যমে আমেরিকা প্রমাণ করল যে তারা নিজেদের অভ্যন্তরীণ আইনকে বিশ্বজুড়ে প্রয়োগ করার ক্ষমতা রাখে, এমনকি যদি তা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনের ধারণার সাথে সাংঘর্ষিকও হয়। এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করল। আচ্ছা, এখন ভাবার বিষয় হল, যদি একটি শক্তিশালী দেশ আন্তর্জাতিক আইনকে এভাবে নিজের মতো করে ব্যাখ্যা করতে বা উপেক্ষা করতে পারে, তাহলে ভবিষ্যতে অন্য উদীয়মান শক্তিশালী দেশগুলোকেও একই কাজ করা থেকে কে আটকাবে? এর একটা গভীর প্রশ্ন। আর এর ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে যে সমুদ্রে অবাধ বিচরণের স্বাধীনতা বা ফ্রিডম অফ ন্যাভিগেশনের ধারণাটি চলে আসছে, তার ভবিষ্যৎ